ভেবে দেখুন তো একবার, যদি আমি আপনাকে বলি এড ও লরিন ওয়ারেন তাদের জীবনে যে সবচেয়ে ভয়ঙ্কর দানবের মুখোমুখি হয়েছিলেন, সে কোনো নরক থেকে আসেনি। সে দানব ছিল মানুষের বিশ্বাস নিজেই। আপনি গল্পে শুনেছেন ভুতুরে বাড়ির ঘটনা, পজেসড শিশু, ডেভিল মেম্পি টু ইট, বহুবার এ উক্তিটি। কিন্তু আজ রাতে আমরা ভূত খুঁজব না। আজ রাতে আমরা দেখব দুজন মানুষকে যারা আধুনিক ডেমোনোলজিকে চিরতরে বদলে দিয়েছিলেন, এড ও লরেন ওয়ারেন। একজন মানুষ যিনি বলতেন শৈশব থেকে তিনি দানব দেখতে পান, আর একজন নারী যিনি বলতেন তিনি মৃতদের দেখেন না, তিনি অনুভব করেন। একসাথে তারা গড়ে তুলেছিলেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অতিপ্রাকৃত উত্তরাধিকারী। কেউ বলেন তারা ঈশ্বরের যোদ্ধা, কেউ বলেন প্রতারক, আর কেউ কেউ বিশ্বাস করেন তারা সত্যি নরকে গিয়ে ফিরে এসেছিলেন। এটা কোনো ভৌতিক গল্প নয়, এটা ভয় গাথা, যেখানে ভয় লোককথা নয়, ভয় অনুসন্ধান। স্বাগতম ভয় গাথাতে। আপনি যদি ইউটিউবে এড অ্যান্ড লরেন ওয়ারেন সার্চ করেন, হাজার হাজার ভিডিও পাবেন। টপ 10 স্কেরিয়েস্ট ওয়ারেন কেসেস, দি কনজুরিং এর আসল ঘটনা, দানব সত্যি ছিল কি? কিন্তু প্রায় সব ভিডিওই একটি জায়গায় ভুল করে। তারা বলে জায়গার গল্প, আর আমরা বলি মানুষের গল্প। তারা ঘটনাকে তাড়া করে, আমরা প্রশ্ন করি কেন বিশ্বাস করা হলো। নেটফ্লিক্স করেছে, হলিউড করেছে, সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জন দেখা গেছে, কিন্তু এই পর্ব আলাদা। কারণ ডেমোনোলজি মানে শুধু দানব নয়, ডেমোনোলজি মানে হচ্ছে বিশ্বাস, আঘাত, ক্ষমতা, ভয় আর বিশৃঙ্খলার মাঝে অর্থ খোঁজার মানবিক তাগিদ। আজ আমরা কোনো ভুতুরে বাড়িতে ঢুকছি না, আজ আমরা ঢুকছি এড ও লরেন ওয়ারেনের মনের ভেতর। এড ওয়ারেন মাইনি, বা যাকে আমরা জেনে থাকি এড ওয়ারেন বলে, তিনি জন্মগ্রহণ করেন 1926 সালে কনেটিকাট ব্রিজপোর্টে। একটি কঠোর ক্যাথলিক পরিবার, একটি রুক্ষ পাড়া। এড নিজেই বলতেন 5 বছর বয়সেই তিনি প্রথম অস্বাভাবিক অভিজ্ঞতা অনুভব করেন। একটি ছায়া, একটি উপস্থিতি, অন্ধকারে তাকিয়ে থাকা একটি অবয়ব। পরবর্তীকালে মনোবিজ্ঞানীরা বলেছিলেন এটা কিছুই না, শুধু শিশুসুলভ কল্পনা, ধর্মীয় প্রতীকের প্রভাব, অদমিত ভয়। কিন্তু এড কখনো পিছিয়ে যাননি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর স্বয়ং তাকে বেছে নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মার্কিন নৌবাহিনীর হয়ে কাজ করতেন। যুদ্ধ তাকে কঠোর করে তোলে, আর মানুষের নিষ্ঠুরতা দেখে দানবের ধারণার অবাস্তব বলে মনে হয়। যুদ্ধের পরে তিনি শিল্পকলার পড়াশোনা করেন, কিন্তু তার আসল আকর্ষণ ছিল ডেমোনোলজি। একাডেমিকভাবে নয়, বৈজ্ঞানিকভাবে নয়, ধর্মীয়ভাবে। লরেন রিটা ওয়ারেন
জন্মগ্রহণ করেন 1927 সালে কানেটিকাটে। তিনি কখনো বলেননি যে তিনি ভূত দেখেছেন। তিনি বলতেন তিনি অনুভব করেন মানুষের চারপাশে দেখতে পায় অরা, ঘরের ভেতরে অনুভব করেন অস্বস্তি, অদৃশ্য চাপ। সন্দেহবাদীরা পরবর্তীকালে বলেছেন এগুলো কিছুই নয়, এগুলোকে বলা হতো কোল্ড রিডিং, কনফার্মেশন বায়াস এবং কখনো কখনো ইমোশনাল ইনটিউশন। কিন্তু লরেন কখনো বৈজ্ঞানিক প্রমাণের দাবি করেননি। তিনি বলতেন এটি তার দায়িত্ব। এড আঁকতেন ছবি আর লরেন দেখতে পেতেন অরা। তাদের দেখা হয় কৈশোরে এবং বিয়ে হয়েছিল 1945 সালে। এই বিয়ে শুধু ভালোবাসা ছিল না, এটা ছিল এক ধরনের মিশন। এড তদন্তকারী, লরেন সংবেদনশীল মাধ্যম। যুক্তি ও অনুভূতি, বিশ্বাস ও অভিজ্ঞতা। তাদের একমাত্র কন্যা, নাম জুডি ওয়ারেন। তাদের বাড়ি পরে হয়ে উঠেছিল অকাল্ট মিউজিয়াম, অভিশপ্ত বস্তু, বিখ্যাত অ্যানাবেল পুতুল এবং নানান রকম শয়তানি নিদর্শন। অনেক সাংবাদিক ও মনোবিজ্ঞানী প্রশ্ন তুলেছেন একটি শিশুকে এমন পরিবেশে বড় করা কি ঠিক? ওয়ারেনরা বলতেন বিশ্বাসী সুরক্ষা। আসুন জেনে নেওয়া যাক আধুনিক আমেরিকার ডেমোনোলজির জন্মের কথা। এড ওয়ারেন ডেমোনোলজি আবিষ্কার করেননি, কিন্তু তিনি একে জনপ্রিয় করে তোলেন। তিনি নিজেকে বলতেন সেলফ টট ডেমোনোলজিস্ট। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, তিনি কখনোই ভ্যাটিকানের আনুষ্ঠানিক অনুমোদন পাননি। পদ্ধতি প্রতিটি কেসের জন্য ছিল প্রায় সব ক্ষেত্রেই একই। সর্বপ্রথম ভুক্তভোগীদের অনুভূতিকে স্বীকৃতি দেওয়া, দ্বিতীয়ত সমস্যাকে আধ্যাত্মিক যন্ত্র হিসাবে উপস্থাপন করা, তৃতীয়ত ক্যাথলিক সমাধানের উপর জোর দেওয়া এবং সর্বশেষে মিডিয়ার মাধ্যমে প্রচার করা। সমাজবিজ্ঞানীরা লিখেছেন এই কাঠামো ভয়কে অর্থ দেয়, আর অর্থ থাকলে ভয় টিকে যায়। এইখানেই পর্ব একের সমাপ্তি। পরের পর্বে আমরা ঢুকব কেসগুলোর ভেতরে। প্যারেন্ট পরিবার, অ্যামিটিবেল রহস্য, এনপ্রিন্টের সেই মামলা যেখানে আদালতে বলা হয়েছিল শয়তান আমাকে দিয়ে করিয়েছে। কিন্তু তার আগে একটি প্রশ্ন রেখে যাই, যদি ওয়ারেনরা নিজেরাই বিশ্বাস করতেন তাহলে ভুল হওয়াটা আরো ভয়ঙ্কর নয় কি? এই ছিল ভয় গাথা। অন্ধকার এখন তো মাত্র শুরু। আসুন পার্ট 2-তে আমরা জেনে নেব সেই কেসগুলো যেগুলো এড ও লরেন ওয়ারেনকে কিংবদন্তি বানিয়েছিল। সর্বপ্রথম কেস, পেরেন পরিবার ও রোড আইল্যান্ডের ফার্ম হাউস। 1971 সাল, রোড আইল্যান্ডের হ্যারিসভিল। পেরেন পরিবার একটি পুরনো ফার্ম হাউসে এসে ওঠে। 5 মে
নতুন জীবনের আশা, আর একটি বাড়ি যার অতীত ছিল রক্তাক্ত। এড ও লরেন ওয়ারেন পরে বলেছিলেন, আমাদের দেখা সবচেয়ে নৃশংস ও ঘৃণায় ভরা সত্তাগুলোর একটি এখানে ছিল। জেনে নেওয়া যাক পরিবার যা যা দাবি করেছিল। একটি নারীর অবয়ব দেখা, অজানা ক্ষত ও নীল দাগ, নিজে থেকে নড়ে যাওয়া বস্তু, একটি সত্তা যা নিজেকে পরিচয় দেয় বাদশেবা শারমান নামে। স্থানীয় লোককথা অনুযায়ী বাদশেবা ছিল এক নারী যাকে ডাইনি বলে অভিযুক্ত করা হয়েছিল। লরেন বলেছিলেন তিনি দেখেছেন একজন নারী গাছ থেকে ঝুলে আছে, আর তিনি অনুভব করেছিলেন এই সত্তা বিশেষভাবে ঘৃণা করত পরিবারের মা ক্যারলিন পেরেনকে। এদের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, এটা কোনো আত্মা নয়, এটা দানবীয়। এই পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া যাক সন্দেহবাদীদের দৃষ্টিভঙ্গি। পরবর্তীকালে ইতিহাসবিদ ও সাংবাদিকরা শহরের নথিপত্র খতিয়ে দেখেন। দি প্রভিডেন্স জার্নাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বাদশেবা ডাইনির হওয়ার প্রমাণই নেই, কোনো আচারগত শিশু হত্যার কোন নথি নেই। বেশিরভাগ গল্প জনপ্রিয় হওয়ার পর তৈরি হয়েছিল। মনোবিজ্ঞানী যুক্তি দেন, ইনফ্রাসাউন্ড, যাকে কম ফ্রিকোয়েন্সি শব্দ, পারিবারিক মানসিক চাপ এবং সাজেশন বা ধারণা সংক্রমণ। তবু পেরেন পরিবারের মেয়েরা আজও বলেন তারা যা দেখেছেন তা বাস্তব। এখান থেকে ওয়ারেনদের প্রভাব বোঝা যায়, কারণ একবার বিশ্বাস জন্মালে তার যুক্তিতে ভাঙে না। দ্বিতীয় কেস, বিখ্যাত অ্যামিটিভিল হরার। নভেম্বর 1974 সাল, নিউ ইয়র্কের অ্যামিটিভিল। রোমেল ডিফো জুনিয়র একটি জঘন্য অপরাধ করে, নিজের পরিবারের 6 জনকে হত্যা করে, এবং 1 বছর পর লুটস পরিবার সেই বাড়িতে ওঠেন। 28 দিনের মাথায় তারা পালিয়ে যান এবং এখানেই প্রবেশ করেন এড ও লরেন ওয়ারেন। ওয়ারেনদের দাবি ছিল বাড়িটিতে দানবীয় উপস্থিতি। এটি একটি ধরনের নরকের দরজা, এবং ওনারা দেখেন জোরি নামে এক শুকরাকৃতি সত্তা। লরেন বলেছিলেন তিনি এত তীব্র মানসিক আঘাত পেয়েছিলেন যে প্রায় অজ্ঞান হয়ে পড়েন। এড ঘোষণা করেন এ বাড়ি অমানবিকভাবে অশুভ, এবং এর পরেই ঘটে মিডিয়া বিস্ফোরণ। এই কেস হয়ে ওঠে একটি সেন্সেশন। জে অ্যানসন লিখে ফেলেন ওনার কেরিয়ারের বেস্ট সেলার বই, যা কি প্রকাশ পায় 1977 সালে। একের পর এক হলিউড সিনেমা তৈরি হয় এবং আমেরিকার সবচেয়ে বিখ্যাত ভৌতিক গল্প হয়ে ওঠে অ্যামিটিভিল হরর। কিন্তু তখনই প্রশ্ন ওঠে, আসুন জেনে নেওয়া যাক এই পরিপ্রেক্ষিতে সকল বিতর্ক। উইলিয়াম ওয়েবার, ডেফোর আইনজীবী, পরে বলেন, অনেক বোতল মদের মাঝে বসে আমরা গল্পটা বানিয়েছিলাম। দ্য নিউ ইয়র্ক টাইমস ও নিউজডে
প্রকাশিত অনুসন্ধানে উঠে আসে আর্থিক প্রণোদনা, বক্তব্যের অসঙ্গতি এবং মিডিয়ার অতিরঞ্জন। প্যারানর্মাল গবেষক স্টিফেন ক্যাপল্যান ওয়ারেনদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তারা ঘটনা বাড়িয়ে বলেছেন। তবু ওয়ারেনরা চুলো পিছননি। তাদের যুক্তি ছিল, দানব যদি বই বিক্রি করে তাতে দানব মিথ্যে হয়ে যায় না। তৃতীয় কেস এনফিল্ড পল্টারজাইস্ট। 1970-এর শেষের দিক, লন্ডনের এনফিল্ড একটি সরকারি বাসভবন, একজন একক মা এবং 2 কিশোরী মেয়ে। এই কেস ইতিমধ্যেই তদন্ত করছিল সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ, SPR। ওয়ারেনরা পরে যুক্ত হন। জেনে নেওয়া যাক কেন এই কেস বাকি কেসের থেকে আলাদা। এই কেসে ছিল সাংবাদিকদের উপস্থিতি। এই কেস থেকে পাওয়া যায় কিছু অডিও রেকর্ডিং এবং প্রকাশ্য সন্দেহবাদী গবেষণা। লরেন বলেন, এটা ভূত নয়, এটা দানবীয় আক্রমণ। জ্যানেট হাডসনের গলা বদলে কথা বলা বিশ্বকে স্তম্ভিত করেছিল। সন্দেহবাদী প্রমাণ, যেখানে কিনা সবচেয়ে প্রথমে আমরা জানি SPR-এর গবেষকরা পরে স্বীকার করেন কিছু ঘটনা সাজানো ছিল। বাচ্চারা মনোযোগ পাওয়ার জন্য সেই সকল কাণ্ড করেছিল। BBC ডকুমেন্টারিতে ধরা পড়ে বক্তব্যের অসঙ্গতি এবং পরবর্তীকালে 2023-এ নেটফ্লিক্সের ডকু সিরিজ দ্য এনফিল্ড পল্টারজাইস্ট এই স্বীকারোক্তিগুলোকে দেখায়। এই সকল সন্দেহবাদী প্রমাণের ওয়ারেনদের অবস্থান ছিল একই। এড ও লরেনকে অবশেষে কেস থেকে সরিয়ে দেওয়া হবে। তারা বলেন, দানব মিথ্যে বলে, শিশুরা মাধ্যম অবশ্যই হতে পারে এবং প্রকাশ মিডিয়া বিস্ফোরণ মানে সেটা ভুয়ো নয়। এখানেই ওয়ারেনদের সবচেয়ে বিতর্কিত দিক প্রকাশ পায়। যে কোনো বিরোধিতাই হয়ে ওঠে আরও বড় প্রমাণ তাদের বিরুদ্ধে। আসুন জেনে নেওয়া যাক পরবর্তী কেস, কেস 4, ডেভিল মেড মি ডু ইট, আর্নে জনসন কেস। 1981 সাল, কানেটিকাট। আর্নি শেইনি জনসন নিজের বাড়িওয়ালাকে হত্যা করেন প্রতিরক্ষার যুক্তি, দানবীয় অধিকার। এই প্রথম মার্কিন আদালতে এমন যুক্তি তোলা হয়। জেনে নেওয়া যাক ওয়ারেনদের ভূমিকা কী ছিল। তারা দাবি করেন তারা একাধিক এক্সরসিজম দেখেছেন এবং তারা দেখেছেন একটি দানব শিশুর শরীর থেকে আর্নির শরীরে যায়। লরেন বলেন, আমি নিজ চোখে দেখেছি দানবটি ছেলেটির শরীর ছেড়ে আর্নির মধ্যে ঢুকেছে। এখানে বলা বাহুল্য, আইনি বাস্তবতা খুব আলাদা। আদালত এই যুক্তি খারিজ করে। আর্নি জনসন ম্যানস্লটারের অপরাধে দোষী সাব্যস্ত হন। আমেরিকান ক্রিমিনাল ল রিভিউয়ে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ধর্মীয় বিশ্বাস ফরেনসিক প্রমাণের বিকল্প কখনোই হতে পারে না। নেটফ্লিক্সে ডকু সিরিজ দ্য ডেভিল অন ট্রায়াল, যা রিলিজ হয় 2023 সালে, এই কেসকে নতুন করে সামনে আনে। এখানে বন্ধুরা একটি ধারা স্পষ্ট হয়। প্রতিটি কেসে একটি নির্দিষ্ট প্যাটার্ন আমরা দেখতে পাই।
সর্বপ্রথম একটি মানসিকভাবে দুর্বল পরিবার, সাংঘাতিক চাপ বা ট্রমা, তারপরে আসে ধর্মীয় ব্যাখ্যা, এরপরে আসে মিডিয়ার বিস্তার এবং সর্বশেষে বিশ্বাসের দীর্ঘস্থায়ী প্রভাব। জার্নাল অফ কন্টেম্পোরারি রিলিজিয়নের প্রকাশিত গবেষণায় বলা হয়, ওয়ারেনরা অশুভ তৈরি করেননি, তারা অশুভকে গল্প দিয়েছেন, আর গল্প ভয়কে বাঁচিয়ে রাখে। পর্ব 2-এর সমাপ্তির আগে আমরা কিছু প্রশ্ন তুলব। ওয়ারেনরা কি প্রতারক ছিলেন, নাকি এমন বিশ্বাসী যারা নিজেরাই নিজেদের গল্পে বন্দী ছিলেন? পরের পর্বে আমরা দেখব তাদের বই, লেখা আর শব্দের শক্তি। কারণ কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক দানব একটি ভালোভাবে বলা গল্পও হতে পারে। পর্বতে আমরা দেখব বই, মিডিয়া এবং বিশ্বাসের শক্তি। কখনো কি ভেবে দেখেছেন ওয়ারেনরা কেন বই লিখেছিলেন? এড ও লরেন ওয়ারেন একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছিলেন, ভয় ক্ষণস্থায়ী কিন্তু গল্প স্থায়ী। 1960 এবং 70-এর দশকে প্যারানর্মাল তদন্ত নতুন কিছু ছিল না। ভূত শিকারী ছিল, মিডিয়াম ছিল, কিন্তু লিখিত দলিল খুবই কম। এড ওয়ারেন শুধু দানব তদন্ত করতে চাননি, তিনি চেয়েছিলেন সেগুলোকে কালিতে বন্দী করতে। কারণ একবার কোনো ভৌতিক অভিজ্ঞতা বই হয়ে গেলে তা আর ঘটনা থাকে না, তা হয়ে ওঠে ইতিহাস। আসুন এখানে জেনে নেওয়া যাক ওয়ারেনদের প্রধান বই সমূহের ব্যাপারে। সবার আগে আসে দ্য ডিমোনোলজিস্ট, যা কি প্রকাশিত হয় 1980 সালে। এই বইটাই ওয়ারেনদের মূল ভিত্তি। জেরাল্ড ব্রিটেলের সঙ্গে লেখা দ্য ডিমোনোলজিস্ট কোনো কেস ফাইল নয়, এটা এক ধরনের ঘোষণাপত্র। এই বই এডকে ঈশ্বর নির্বাচিত তদন্তকারী হিসাবে প্রতিষ্ঠা করে, লরেনকে ঐশ্বরিক সংবেদনশীল মাধ্যম হিসাবে তুলে ধরে এবং ডেমোনোলজিকে বাস্তব ও চলমান যুদ্ধ হিসাবে দেখায়। এই বই প্রশ্ন করে না এটা সত্যি কি, এই বই ঘোষণা করে এটাই সত্য। এখানে আমরা জানব এবং করব লেখার ধরন বিশ্লেষণ। জার্নাল অফ পপুলার কালচারে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, সবসময় কখনোই না মতো চূড়ান্ত শব্দ, বাইবেলীয় ভাষা এবং প্রমাণের বদলে অনুভূতির ওপর জোর। এটা সাংবাদিকতা নয়, এটা বিশ্বাসভিত্তিক গল্প বলা। আর ঠিক এই কারণেই এই বইটি নিজের কাজ করেছিল। দ্বিতীয় বইটি ইন আ ডার্ক প্লেস, পেরেন কেস, যা কি প্রকাশিত হয় 1980 সালে। এই বই একটি পারিবারিক ভয়কে একটি মহাজাগতিক যুদ্ধ বানিয়ে দেয়। বাড়িটি শুধু ভুতুরে নয়, এটা দখলকৃত। দ্য বস্টন গ্লোবের সমালোচনায় বলা হয়, বাছাই করা সাক্ষ্য, বিপরীত মতবাদ দেওয়া এবং লোককথার অতিরঞ্জন। তবেও বইটি জনপ্রিয় হয় কারণ এটি ভয়কে একটি সূত্র দেয়। তৃতীয় বই দ্য ডেভিল ইন কানেটিকাট প্রকাশিত হয় 1983 সালে। এই বই আন্নি জনসন কেসকে কেন্দ্র করে। এখানে খুনকে ব্যাখ্যা করা হয় দানবীয় অধিকার হিসেবে,
আইন বিশেষজ্ঞরা পরে বলেন এটি নৈতিক দায়িত্ব ও বিশ্বাসের সীমা ঝাপসা করে, কিন্তু সাধারণ পাঠকের কাছে এটা ছিল সতর্ক বার্তা। আসুন এখানে জেনে নেওয়া যাক ওয়ারেনদের লেখা এত প্রভাবশালী কেন ছিল। ওয়ারেনদের লেখার শক্তি ছিল তিনটি মানসিক নীতির উপরে ভিত্তি করে। সর্বপ্রথম, নিশ্চিততার মাধ্যমে কর্তৃত্ব। এর কখনো বলেননি আমাদের মনে হয়, তিনি বলেছেন আমরা জানি। সাইকোলজি অফ রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটিতে প্রকাশিত গবেষণায় বলা হয়, ভয় থাকে নিশ্চয়তা, বিশ্বাসযোগ্যতা বাড়ায়। দ্বিতীয়, বিশ্বাসের সঙ্গে ভয়কে বাধা। দানব ছিল না এলোমেলো, এগুলো ছিল শাস্তি, পরিণতি, নৈতিক দুর্বলতার ফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী খ্রিস্টান আমেরিকায় এই ভাষা খুব শক্তিশালী ছিল। এবং তৃতীয়, লরেন আবেগের প্রমাণ। লরেন ছিলেন অনুভূতির সাক্ষী, সহানুভূতির প্রতীক এবং নৈতিক দিক নির্দেশক। তিনি যুক্তি দেননি, তিনি অনুভব করেছিলেন, আর অনুভূতি প্রায় প্রমাণকে হার মানায়। এখানে জেনে নেওয়া যাক বই থেকে মিডিয়ার রূপান্তরের আসল কারণ। বই পাঠক তৈরি করেছিল, আর সিনেমা তৈরি করেছিল বিশ্বাসী। দ্য কনজুরিং 2013 সালে মুক্তি পাওয়ার বহু আগে থেকেই ওয়ারেনরা কিংবদন্তি ছিলেন। হলিউড শুধু তাদের মুখ দিয়েছে। নেটফ্লিক্সের ডকুসিরিজ দ্য ডেভিল অন ট্রায়াল, দ্য এনফিল্ড পর্টাজাইজ, যা কি মুক্তি পায় 2023 সালে, কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করে। কিন্তু ভারসাম্য ভাইরাল হয় না, হয় ভয়। আপনি দেখবেন ইউটিউব বা অন্য মিডিয়ায় বেশিরভাগ ভিডিও জিজ্ঞেস করে, এটা সত্যি ছিল কি? আমাদের মতে এই প্রশ্নটি ভুল, এবং সঠিক প্রশ্ন হওয়া উচিত, কেন মানুষ এটাকে সত্যি হতে চেয়েছিল। এই পডকাস্ট দানবকে মহিমান্বিত করে না, বিশ্বাসকে উপহাস করে না, ট্রমাকে অস্বীকার করে না। এই পডকাস্ট বিশ্লেষণ করে ন্যারেটিভের শক্তি, ভয়ের নৈতিকতা, বিশ্বাস নেতাদের দায়িত্ব। এটা শুধুই বিনোদন নয়, এটি একটি সাংস্কৃতিক ময়নাতদন্ত। পরের পর্বে, অর্থাৎ পর্ব 4-এ, আমরা ঢুকব সবচেয়ে অস্বস্তিকর জায়গায়: বিতর্ক, অভিযোগ, সন্দেহবাদীদের দলিল এবং সাংবাদিকরা যারা প্রকাশ্যে ওয়ারেনদের ওপরে প্রশ্ন তুলেছিলেন। আর সেই প্রশ্ন যা কোনো ভক্ত শুনতে চায় না। যদি বিশ্বাস মানুষকে সাহায্য করে তা অবশ্যই ভালো, কিন্তু একই সঙ্গে প্রশ্ন করা উচিত, সেই বিশ্বাস কি তাকে আরোগ্যহীন করে তোলে? আসুন জানব পরবর্তী পর্বে। আসুন বন্ধুরা, চতুর্থ পর্বে জেনে নেওয়া যাক বিতর্ক, সন্দেহবাদী দৃষ্টিভঙ্গি এবং নৈতিক ফাটল। সবার আগে জেনে নেওয়া উচিত যে বিতর্ক কেন অনিবার্য ছিল। যে মুহূর্তে ভয় প্রকাশ্যে আসে, সে মুহূর্তেই ভয় রাজনীতির অংশ হয়ে যায়। যে মুহূর্তে বিশ্বাস থেকে অর্থ আসে, সেই মুহূর্তে প্রশ্ন উঠবেই।
আর যখন দুজন মানুষ নিজেদের অশুভের কর্তৃত্ব বলে দাবি করেন, তখন তো সন্দেহ অনিবার্য, তাই না? ওয়ারেনরা কখনো আড়ালে কাজ করেননি। তারা বক্তৃতা দিয়েছেন, বই লিখেছেন, ক্যামেরা আমন্ত্রণ করেছেন, আর তার সঙ্গে এসেছে সমালোচনা। বিশ্বাসের বিরুদ্ধে নয়, প্রমাণের পক্ষে। আসুন জেনে নেওয়া যাক এই সব কিছুর মাঝে বৈজ্ঞানিক সমাজের প্রতিক্রিয়া কী ছিল। সবার জানা দরকার যে সংগঠনগুলো ওয়ারেনদের কেস বিশ্লেষণ করে তারা ছিলেন নিউ ইংল্যান্ড স্কেপটিক্যাল সোসাইটি, কমিটি ফর স্কেপটিক্যাল ইনকোয়ারি বা সিএসআই এবং সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ বা এসপিআর। তাদের সিদ্ধান্ত প্রায়শই অস্বস্তিকর ছিল ওয়ারেনদের জন্য। মূলত সন্দেহবাদীদের সাধারণ পর্যবেক্ষণ যা ছিল তা ছিল ১ নম্বর, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের অভাব। অর্থাৎ ঘটনাগুলো সাধারণত ঘটত যখন তদন্তকারীরা থাকতেন না, বা যখন ক্যামেরা বন্ধ থাকত বা পরিবেশ থাকত নিয়ন্ত্রণে। এগুলো স্কেপটিক্যাল এনকোয়ারিরে প্রকাশিত গবেষণার মতে মৌলিক তদন্ত নীতির সাংঘাতিক বড় লঙ্ঘন। দ্বিতীয় পয়েন্ট হয় কনফার্মেশন বায়াস। একবার যদি আপনি কোনো কেসকে দানবীয় বলে ধরে নেন, সবকিছুই সেই দৃষ্টিতে ব্যাখ্যা করা স্বাভাবিক। আমেরিকান সাইকোলজিস্ট এই প্রকাশিত গবেষণায় বলা হয়, ভয় মানুষের উপলব্ধিকে সংকুচিত করে, এবং তৃতীয় ছিল দুর্বল মানসিক অবস্থা। অনেক কেসেই ওয়ারেনদের দেখা যায় যে শিশু বা আর্থিক চাপ বা ধর্মপ্রাণ পরিবার বা মানসিক অস্থিরতা। অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছিল, দানব কি সত্যিই ছিল নাকি প্রক্ষেপিত? এখানেই নৈতিক প্রশ্ন শুরু। পরবর্তী টপিক, বিশ্বাস পরা আরোগ্য, যে প্রশ্নটি মনোবিজ্ঞানীরা বারবার তুলে ধরেছিলেন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি গুরুতর আশঙ্কা প্রকাশ করেন। দানবীয় অধিকার হিসেবে চিহ্নিত করলে মানসিক চিকিৎসা বিলম্বিত হওয়া স্বাভাবিক। এনফিল্ড ও স্মল কেসে শিশুরা পরে ভান করার কথাও স্বীকার করেছিল। ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে লেখা হয়, মানসিক সমস্যাকে অতিপ্রাকৃত বলে ব্যাখ্যা করা আরোগ্যকে বাধা দিতে পারে। এই ক্ষেত্রে ওয়ারেনদের জবাব ছিল, আমরা কখনো ডাক্তারদের বদলি হইনি, আমরা আধ্যাত্মিক ক্ষত সারাতে চেয়েছি। দুপক্ষই বিশ্বাস করত তারা সাহায্য করেছে, কিন্তু এক পক্ষ প্রমাণ দাবি করেছিল। আসুন এখন জেনে নেওয়া যাক এই সব কিছুর মধ্যে অর্থ, খ্যাতি ও মিডিয়ার ভূমিকা কী ছিল। সাংবাদিকরা ওয়াশিংটন পোস্ট, দ্য হার্টফোর্ড কুরান্ট এবং নিউজ ডের মাধ্যমে বারবার প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন ছিল, ওয়ারেনদের কেস ঘিরে একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছিল কিনা। বই, বক্তৃতা, মিডিয়ার উপস্থিতি, পরে অবশ্যই সিনেমা সত্য। ওয়ারেনদের এক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন ছিল। তারা বলতেন, পরিবারগুলোর কাছ থেকে তারা টাকা নিতেন না, অর্থ আসত শিক্ষা ও প্রকাশনা থেকে। ভয় ছিল পার্শ্ব প্রতিক্রিয়া। সমালোচকদের উত্তর ছিল, পরোক্ষ লাভও গল্পের রূপ বদলে দিতে পারে। একবার ভয় বিক্রি শুরু হলে অতিরঞ্জন প্রলুব্ধ করে। ভ্যাটিকান প্রশ্ন ও ধর্মীয় কর্তৃত্ব। একটি বড় ভুল ধারণা এখানে ভাঙা দরকার। যা মুভিতে দেখায় বা বলা হয় তা আসলে সত্য নয়।
এড ওয়ারেন ভ্যাটিকানের আনুষ্ঠানিক ডেমোনোলজিস্ট ছিলেন না। এই তথ্য নিশ্চিত করা হয় ন্যাশনাল ক্যাথলিক রিপোর্টার সহ একাধিক ক্যাথলিক প্রকাশনায়। তিনি ছিলেন স্বশিক্ষিত, কিছু যাজকের সমর্থনপ্রাপ্ত, কিন্তু আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নন। এটা গুরুত্বপূর্ণ, কারণ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া চার্চের কর্তৃত্ব ব্যবহার করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একটি কঠিন সত্য, এমন কোনো চূড়ান্ত প্রমাণ কিন্তু নেই যে ওয়ারেনরা ইচ্ছাকৃতভাবে সব বানিয়েছিলেন। আবার এমন কোনো চূড়ান্ত প্রমাণও নেই যে দানব সত্যিই ছিল। যা থেকে যায় তা হল বিশ্বাস। জার্নাল ফর দ্য সায়েন্টিফিক স্টাডি অফ রিলিজিয়নে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ওয়ারেনরা ছিলেন সিনসিয়ার মিথ মেকার্স। তারা এতটাই বিশ্বাস করতেন যে সন্দেহ তাদের কাছে অশুভ মনে হতো। এখানেই আসে একটি নৈতিক ধূসর অঞ্চল, যেখানে প্রশ্ন হওয়া স্বাভাবিক এবং তার উত্তরও স্বাভাবিক। তারা কি পরিবারগুলোকে নিরাপদ বোধ করিয়েছিলেন? হ্যাঁ। তারা কি ভয় বাড়িয়েছিলেন? হ্যাঁ। তারা কি বিশ্বাসকে কাজে লাগিয়েছিলেন? সম্ভবত। তারা কি নিজেদের মিশনে বিশ্বাস করতেন? প্রায় নিশ্চিত। এই দ্বন্দ্বই তাদের লেগাসিকে মরে যেতে দেয় না। এখানেই চতুর্থ পর্বের সমাপ্তি। শেষ পর্বে, অর্থাৎ পঞ্চম পর্বে, আমরা দানব নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো আমাদের নিয়ে। মানুষ কেন দানব চায়? বিশ্বাস ও ভয় কেন একসাথে হাঁটে? আর কিছু গল্প কেন কখনো কবরস্থ হয় না? পঞ্চম এবং শেষ পর্বে আমরা কথা বলবো উত্তরাধিকার, দর্শন এবং আমাদের দরকারি দানবগুলোকে নিয়ে। ওয়ারেনরা আসলে কি রেখে গেলেন? এড ওয়ারেন মারা যান 2006 সালে। লরেন ওয়ারেন মারা যান 2019 সালে। কোনো এক্সারসিজম নয়, কোনো দানবের মুখোমুখি নয়, শুধু নিস্তব্ধতায়। কিন্তু তাদের উত্তরাধিকার শেষ হয়নি, কারণ এড ও লরেন ওয়ারেন শুধু অতিপ্রাকৃত ঘটনা তদন্ত করেননি, তারা ভয়কে নতুন ভাষা দিয়েছিলেন। ওয়ারেনদের আগে ভুতুড়ে ঘটনা ছিল স্থানীয়, ওয়ারেনদের পরে তা হয়ে ওঠে বিশ্বব্যাপী গল্প। রোড আইল্যান্ডের একটি বাড়ি ভারতের একজন শ্রোতাকেও ভয় দেখাতে পারে। কানেটিকাটের একটি আদালতের মামলা বিশ্বাস ও আইন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করতে পারে। এটা কোনো অতিপ্রাকৃত শক্তি নয়, এটা ন্যারেটিভের শক্তি। অনেকে মনে করেন ওয়ারেনরা শুধু মিথ নয়, তারা ছিলেন এই সমাজের এক আয়না। ভাবুন তো, যদি আপনি ওয়ারেনদের ঘটনা বা কাহিনী থেকে দানব, বিকৃত কণ্ঠ এবং ক্রুশ ও ল্যাটিন প্রার্থনা সরিয়ে দেন, তাহলে যা থেকে যায় তা খুবই মানবিক। একটি অজানার ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়, এই ভয় যে বিজ্ঞান সবকিছুর উত্তর দিতে পারে না। কারেন্ট অ্যানথ্রোপোলজিতে প্রকাশিত গবেষণায় বলা হয়, প্রতিটি সভ্যতা নিজেদের ভয়কে দানবের রূপ দেয় যখন বাস্তবতা অসহনীয় হয়ে ওঠে। ওয়ারেনরা দানব বানাননি, তারা এমন এক দানবকে আকৃতি দিয়েছেন যেগুলো আগে থেকেই সমাজে ছিল। সেই সময় আমেরিকায় কোল্ড ওয়ারের আতঙ্ক, পারিবারিক কাঠামোর ভাঙন এবং ধর্মীয় নিশ্চিততায় রক্ষয়
দানব সবসময় বাড়ির ভেতরে ছিল না, কখনো কখনো দানব ছিল সময়ের ভেতরে। বিশ্বাস বনাম সত্য, সত্যিই কি যুক্ত? সন্দেহবাদীরা প্রশ্ন করেন, ওয়ারেনরা ঠিক ছিলেন না ভুল? কিন্তু প্রশ্নটা হয়তো খুব সহজ, কারণ বিশ্বাস আর সত্য সবসময় শত্রু নয়। প্লাসিবো কাজ করে, যদিও ওষুধে কিছু থাকে না। একটি গল্প সান্ত্বনা দেয়, যদিও তা তথ্যভিত্তিক নাও হতে পারে। আসল নৈতিক প্রশ্ন হল, কখন বিশ্বাস আরোগ্য দেয় আর কখন তা ক্ষতি করতে শুরু করে। দ্য লায়নসেট সাইকিয়াট্রিতে প্রকাশিত গবেষণায় বলা হয়, অপরীক্ষিত অতিপ্রাকৃত ব্যাখ্যা সন্দেহ প্রবণতা বাড়াতে পারে, চিকিৎসা দেরি করাতে পারে এবং আজীবনের ভয় তৈরি করতে পারে। তবুও অনেক পরিবার বছর পরে বলেছেন, ওরা আমাদের নিরাপদ বোধ করিয়েছিল। দুটো কথাই সত্য হতে পারে, আর এই দ্বন্দ্বটাই সবচেয়ে অস্বস্তিকর। এই কারণে বেশিরভাগ পডকাস্ট এখানে এসে থেমে যায়। হলিউড একটি অদ্ভুত কাজ করেছে। তারা বাস্তব মানুষকে পুরাণের রক্ষক বানিয়ে দিয়েছে। দি কনজিউরিং মুভিটি যদি আপনি দেখে থাকেন, সেখানে এড ও লরিন ওয়ারেন ছিলেন কোমল, প্রেমময়, প্রায় সাধু। নেটফ্লিক্স সেক্ষেত্রে ভারসাম্য আনতে চেয়েছে, কিন্তু ভারসাম্য ভাইরাল হয় না, ভয় হয়। তাই ওয়ারেনরা আজও বেঁচে আছেন, তদন্তকারী হিসেবে নয়, বরং নিশ্চয়তার প্রতীক হিসেবে একটি অনিশ্চিত পৃথিবীতে। এই পর্ব আপনাকে বলেনি যে দানব সত্যি, আবার এটাও বলেনি সব মিথ্যে। এই পর্ব আপনাকে একটি কঠিন প্রশ্ন করেছে, আমরা কেন এমন গল্প পছন্দ করি যেখানে অশুভের একটি নাম থাকে? কারণ যদি অশুভ বাইরে থাকে, তাহলে নিজের ভেতরে তাকাতে হয় না। ওয়ারেনরা আমাদের দানব দিয়েছিলেন, আর আমরা তা থেকে স্বস্তি পেয়েছিলাম। এই পর্বে সবচেয়ে অস্বস্তিকর সত্য হয়তো ওয়ারেনদের সবচেয়ে বড় কেস, যা কিনা কখনো নথিভুক্তই হয়নি। সে কেস ছিল আমরা নিজেই। আমাদের অনিশ্চয়তাকে নিশ্চয়তার সঙ্গে বদলে দেওয়ার ইচ্ছে, আমাদের বিশৃঙ্খলার মধ্যে অর্থ খোঁজার তাগিদ, আমাদের বিশ্বাস যে কেউ না কেউ সত্য জানে। কারণ দানব ভয়ঙ্কর, কিন্তু এমন একটি পৃথিবী যেখানে কোনো উত্তর নেই, তা আরও ভয়ঙ্কর। এটা ছিল ভয়গাথা, কোনো ভূতের গল্প নয়, কোনো রায় নয়, বিশ্বাসের গভীরে এক যাত্রা। যদি এই পর্ব আপনাকে অস্বস্তিতে ফেলে থাকে, ভালো, তার মানে আপনি শুনছিলেন। এই নতুন বছরে আমরা বদ্ধপরিকর, আপনাদের জন্য বহু নতুন নতুন ঘটনা নিয়ে আসব, যা কি সত্য এবং অসত্যের মাঝখানে দাঁড়িয়ে, এবং আমরা প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে তা বিশ্লেষণ করব এবং কনক্লুশন আপনাদের জন্য ছেড়ে দেব। যদি আপনাদের আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এটি আমাদের অনুপ্রেরণা দেয়। এবং যদি আপনাদের মনে হয় কোথাও কোনোভাবে বা যে কোনো কিছু যা কিনা আমাদের এই উপস্থাপনা আরও ভালো করতে পারে, তা অবশ্যই কমেন্টে লিখে জানান বা আমাদের মেইল করুন ভয়গাথা@gmail.com। এখানে বলা বাহুল্য, আমাদের পডকাস্টের আপনি যদি একটি পার্ট হতে চান, তাহলে আপনার জীবনে কোন
অতিপ্রাকৃত ঘটনা আমাদের মেলে জানান, আমরা অবশ্যই রেসপন্ড করব। তাছাড়া শুভ নববর্ষ, এই নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ভয় গাথা, যা কিনা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে একটি ব্রিজ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ।